চাঁদাবাজি ও দখলদারের রাজনীতি এদেশে আর চলবে না। বিশ্লেষকেরা বলছেন জাকসু নির্বাচনের ফল সেই বার্তাই দিয়েছে। পেশি শক্তির রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে নতুন প্রজন্ম। রাজনৈতিক দলগুলোকে তরুণদের আকাঙ্ক্ষা গভীরভাবে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তারা। ডাকসু ও জাকসুতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ভোটের পরিবেশ নিয়েও সন্তুষ্ট অধিকাংশ প্রার্থী। শিক্ষার্থীরা বলছেন রাজনীতির ধরন বদলাতে হবে। পেশি শক্তি, চাঁদাবাজি আর টেন্ডারবাজি চলবে না। তারই প্রতিফলন হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একটিমাত্র প্রত্যাশা, সেটা হচ্ছে যেন তারা শিক্ষার্থী বান্ধব যেন ক্যাম্পাসটি গড়ে তোলেন এবং দুর্নীতিমুক্ত আমরা একটি ক্যাম্পাস চাই। ইশতেহারে যেসব ব্যাপারগুলো যুক্ত করা হয়েছে বা ক্যাম্পাসের সমস্ত ব্যবস্থাপনা সবকিছু যাতে স্বচ্ছ হয়, অ্যাকাউন্টেবল থাকে। 33 বছর পর তাদের কাছে আমাদের এই আবদারটাই থাকবে যে তারা যেই পদক্ষেপটা নিতে চাচ্ছে যেটা যেন সুষ্ঠুভাবে হয়। বিশ্লেষকরাও বলছেন প্রথাগত রাজনীতি চায় না নতুন প্রজন্ম। এটা আগামী জাতীয় নির্বাচনের জন্য বার্তা। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকবে। এই নির্বাচনের আবহ বা এই নির্বাচনের প্রভাব বাইরে যাবে না, জাতীয় নির্বাচনে পড়বে না, সেটা আমি বিশ্বাস করি না। ডাকসু হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ব্যারোমিটার এবং এখানে অনেক কিছুই ইন্ডিকেট করে ভবিষ্যৎ রাজনীতির। অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। ডক্টর দিলারা চৌধুরী বলছেন রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রের সংস্কার ও ঝুঁকি উপলব্ধি করতে হবে। পরিবর্তন না হলে টিকে থাকতে পারবে না। রাজনৈতিক দলগুলি যদি সংকটটাকে না বুঝে থাকে যে বাংলাদেশ কি সংকটের উপর দাঁড়িয়ে আছে এবং ক্ষমতায় যাওয়ার রাজনীতিতেই তারা যদি সংকট উত্তরণের জন্য ছাড় না দিয়ে একটা ঐক্যমতে না আসে, তাহলে এই রাজনীতির দলগুলি 111 আসবে কিনা আমি বলতে পারছি না, তবে এই রাজনৈতিক দলগুলি আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা দলগুলোকে বুঝতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে বিভিন্ন হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 42 জন। 11টির মধ্যে 9টি ছাত্র সংগঠনই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। প্রার্থী না পাওয়ার পেছনে নানা সীমাবদ্ধতা তুলে ধরছে সংগঠনগুলো। বিশ্লেষকেরা বলছেন গণতন্ত্র চর্চা প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এমনটি হতে পারে। 3.5 দশক পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এবার কেন্দ্রীয় সংসদে 23টি পদে প্রার্থী 306 জন। তবে হল সংসদে প্রার্থী পাওয়া যাচ্ছে না, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 42 জন। ছাত্র শিবির বলছে 35 বছরের রেশ কাটতে সময় লাগবে, আর নিরাপত্তা শঙ্কার কথা বলছে ছাত্রদল। রাকসু যেহেতু 35 বছর ধরে অচল অবস্থা ছিল, এর রেশটা তো কাটতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিছু কিছু প্যানেলের ক্ষেত্রে কয়েকটা পদে তারা যে দেয়নি, সেটা হয়তো তারা সেরকম কাউকে খুঁজে পায়নি। আমরা কিন্তু অনিরাপদ বোধ করি এবং পরিবারও কিন্তু চায় না যে তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে পড়াশোনা করে বেরোবে, তাকে একা একা মুভ করতে হবে, তখন সে নিরাপত্তাজনিত যদি ভোগান্তিতে থাকে তারা কোনোভাবে অ্যালাউ করে না। ক্যাম্পাসে সক্রিয় 11টি ছাত্র সংগঠনের মধ্যে 9টিরই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। এর পেছনে বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলছে ছাত্র সংগঠনগুলো। নেতৃত্ব তৈরির জায়গায় একটা অ্যালার্মিং বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা থেকে শুরু করে ইভেন পুরুষ শিক্ষার্থীরাও কেন তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না। যে জায়গাগুলো মনে হয়েছে যে এখানে আমার বেস্ট চয়েসটা এখানে নাই, সো আমি ওই জায়গাটা ফাঁকা রাখছি, ডামি রাখার আশাটা করি নাই। বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা না থাকায় এমনটি হয়েছে। নিজেরা ওইভাবে নিজেদেরকে যোগ্য মনে করতে পারে নাই, অথবা নিজেরা ভাবতে পারেন নাই, কিংবা হতে পারে পরিবার থেকে নিষেধাজ্ঞা আছে, কারণ এখানে একটা খরচ করার বিষয় আছে। খালেদা জিয়া হলের একটা পদে কোনো ক্যান্ডিডেট নাই, এটা অবাক করার মতোই বিষয় যে এত বছর পর 35 বছর পরে ইলেকশন হচ্ছে, কিন্তু খালেদা জিয়া হলের একটা পদে কোনো দল থেকেই নমিনেশন দাখিল করতে পারে না অথবা দেয় নাই। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। 18 দিন চিকিৎসা নেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানান, নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
গত 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথম ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি, জানালেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সারার তুষার বলেন, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা সীমিত করতে হবে সাংবিধানিকভাবেই। এ সময় এনসিপি কোনো রাজনৈতিক জোটে যোগ দিচ্ছে না বলে জানান দলটির নেতারা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় যুব শক্তি। সেই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার যে সংবিধানটি গ্রহণ করা হয়েছিল, দেশে গণতন্ত্র রক্ষায় সাংবিধানিক ক্ষমতা ও বহুদলীয় রাজনীতি চর্চা নিয়ে আলোচনা করেন দলটির নেতারা। সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমাবদ্ধ করার আহ্বান জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক। এবং প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে, এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন একজন সীমা লঙ্ঘনকারী। তার হাতে জুডিশিয়ারি, তার হাতে এক্সিকিউটিভ, তার হাতে আপনার সংসদ এবং তার হাতে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই সীমা লঙ্ঘনকারীকে সীমায় আনতে চাচ্ছি আমরা। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংবিধানের ডিজাইন। সংসদের উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে এমন ধারণা ভুল, বরং এতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব। আর জুলাই সনদ নিয়ে মৌখিক অঙ্গীকার নয়, এর আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তিনি। আমরা উচ্চকক্ষ চেয়েছি এই কারণে, যাতে করে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা শক্তিশালীভাবে দেশকে উপহার দিতে পারি। ঐক্যবদ্ধ কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে উচ্চকক্ষে পিআর হবে। কয়েকটি দল তারা উচ্চকক্ষে পিআরের ব্যাপারে সম্মত হতে পারছেন না। তারা মনে করেন যে উচ্চকক্ষে পিআর হলে বলে বেরোন যে সরকার দুর্বল হবে। এনসিপি কোনো যুগপৎ আন্দোলন কিংবা রাজনৈতিক জোটে যাচ্ছে না বলে আবারও জানিয়ে দিলেন দলটির নেতারা। সেটা কি কোনোভাবে মানুষের সামনে তো গ্রহণযোগ্যতা পায়? আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেটা আমরা দেখতে পাচ্ছি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগীয় ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই দলের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জাতীয় সনদের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ আমলের সব জুলুম ও হত্যার বিচার, সংসদের নিম্ন ও উচ্চকক্ষ উভয় ক্ষেত্রেই পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধসহ 5 দফা দাবি মানতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। তিনি আরও বলেন, 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। তাদের দাবি না মানলে সমমনা দল ও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। ইসির একতরফা রোডম্যাপ ঘোষণা অন্যায় দাবি করে তিনি বলেন, কালো টাকার ব্যবহার, পেশি শক্তি সহ নির্বাচনে অনিয়ম বন্ধ করতে হবে। নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে জোট করার ইঙ্গিতও দেন জামাতের এই নেতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু নেতারা। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে হিন্দু নেতাদের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা। বলেন, সবসময় খোঁজ রাখার ইচ্ছা থাকলেও সুযোগ মেলে কম।
হিন্দু ধর্মীয় নেতারা জানান গতবারের চেয়ে এবছর 1000-এর বেশি মণ্ডপ বেড়েছে। তারা আরও বলেন সরকারের সব পক্ষ থেকেই পূজা আয়োজনে সহযোগিতা করা হচ্ছে। এ সময় স্থায়ী দুর্গা মন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেয় প্রধান উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জানান তারা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন ও সুবিধা দিয়ে অসম চুক্তির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্মাণকালের সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন এই কথা জানান। বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে বলা হয় বাংলাদেশি ইঞ্জিনিয়ার পান 1 লাখ আর একই পদে ভারতীয় কর্মকর্তা পান 25 লাখ টাকা। গেল জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযানে গেলে অনিয়মের প্রাথমিক সত্যতা পায়। এদিকে 113 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে জেমকান গ্রুপের প্রধান নির্বাহী কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের মধ্যেই এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আমাদের এনফোর্সমেন্ট টিম এই অভিযোগগুলো প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম। এর মাধ্যমে নির্ধারিত লেনে গাড়ি থামানো ছাড়াই সক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। সোমবার দুপুরে লাইভ পাইলটিং আকারে এই কার্যক্রম চালু করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় ইটিসি পদ্ধতি চালু করতে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে ডি টোল অপশনে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে শুধু প্রথমবার আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে নিবন্ধিত গাড়িটি 30 কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করে সেতুতে প্রবেশ করতে পারবে। এই সময় সক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ভবিষ্যতে অন্যান্য অ্যাপের মাধ্যমেও এই সেবা দিতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম। এই নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, ইটিসি সিস্টেমের সময় কতটা বাঁচবে এবং চালকরা কি বলছে বিস্তারিত জানাবেন। এবং ননস্টপ গাড়ির জন্য টোল আদায়ের যে সিস্টেম, ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেমটি চালু করেছে পদ্মা সেতু। আর এই সিস্টেমটিতে গতদিন যেটি সেতু কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এবং দেখেছি যে সারাদিনে শুধুমাত্র বিকেলের পরে একটি গাড়ি এই লেনটি ব্যবহার করে পদ্মা সেতু পার হয়েছে মাওয়া প্রান্ত দিয়ে। আর আজ সকালে আমরা যেটি লক্ষ্য করছি যে সকাল থেকে এই লেনটি বন্ধ রয়েছে। লেনটি বন্ধ থাকার কারণে আমরা কিন্তু দেখছি যে কোনো ব্যবহারকারী কিন্তু এই গাড়িটি লেনটি ব্যবহার করছে না। তবে এখন থেকে 10 মিনিট আগে সেতু কর্তৃপক্ষের একটি গাড়িকে আমরা দেখেছি এখানে স্বয়ংক্রিয়ভাবে তারা এই পদ্মা সেতুর এই টোল প্লাজাটি পার হয়ে তারা গেছেন। আমরা তখন লক্ষ্য করেছি এই টোল প্লাজাটি ব্যবহার করবার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই গাড়িটির রেজিস্ট্রেশন ছিল, যার কারণে এই লেনটি ব্যবহার করতে পেরেছেন এবং খুব দ্রুত পদ্মা সেতুতে উঠে যেতে পেরেছেন। ব্যবহারকারীরা যেটি বলছেন যে এখানে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবার জন্য সিটি ব্যাংকের ট্যাপ অ্যাপসটির মাধ্যমে যেটি ব্যবস্থা করা হয়েছে সেই প্রক্রিয়াটি সম্পর্কে অনেক অবগত না এবং একই সাথে এই যে সার্ভিসটি চালু হয়েছে গত দিন থেকে সেটিও সম্পর্কে চালকরা বা যাত্রীরা কিন্তু খুব বেশি একটা সুনসান নীরবতা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে নতুন প্রযুক্তির এই যে ব্যবহারটি তারা শুরু করেছেন সেটি ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে যাবেন বলে তারা প্রত্যাশা করছেন। আগামী অক্টোবরের মধ্যে তারা প্রত্যাশা করছেন যে এটি সম্পূর্ণভাবে আবারও মানুষের কাছে তারা পুরোপুরি তুলে ধরতে পারবেন এবং এই ইটিসি সিস্টেমটি ব্যবহার করে তারা কিন্তু টোল প্রদান করতে পারবেন বলে প্রত্যাশা করছেন। পদ্মা সেতুতে চালু হয়েছে ইটিসি সিস্টেম এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। উত্তরের 16 জেলার মহাসড়কে এক বছরে দুর্ঘটনায় নিহত হয়েছেন 500-র বেশি মানুষ।
যানবাহনের বেপরোয়া গতি, চালক ও পথচারীদের অসতর্কতা এবং ওভারলোডিংয়ের কারণে বেশিরভাগ দুর্ঘটনা বলছে হাইওয়ে পুলিশ। এছাড়া অবৈধ থ্রি হুইলারের কারণেও দুর্ঘটনা ঘটছে। মহাসড়কে দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন কর্মকর্তারা। এবছরের জুন পর্যন্ত এক বছরে উত্তরের 16 জেলায় মহাসড়কে 585টি দুর্ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় 96 জন নারী ও 77 শিশুসহ 499 জনের, আর আহত হন 517 জন। এসব সড়ক দুর্ঘটনায় বগুড়া অঞ্চলের সবচেয়ে বেশি 279 জনের মৃত্যু হয়, আর রংপুরে 195 জনের। হাইওয়ে পুলিশ বলছে, বেপরোয়া গতি, অতিরিক্ত মালামাল বহন, চালক ও পথচারীদের অসতর্কতা সহ 6 কারণে মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি। দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানালেন কর্মকর্তারা। এই ওভার স্পিডিংয়ের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং ইদানিং যে একটা অত্যন্ত চিন্তার বিষয় সেটা হচ্ছে যে ট্রাকগুলো ওভার স্পিডিংয়ের মধ্যে চলে যাচ্ছে। রাতের বেলা যখন ভালো সড়ক পাচ্ছে তারা স্পিড অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ওই অবস্থায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বা যে কোনো পুলিশের পক্ষে কিন্তু রাতের বেলা গাড়িগুলো থামানো জীবনের জন্য কিন্তু ঝুঁকিকর। প্রশস্ত মহাসড়কের দুর্ঘটনার আরেকটি কারণ মোটরসাইকেল ও থ্রি হুইলারের বেপরোয়া গতি বলছেন স্থানীয়রা। হাইওয়ে ফেরির দুই ধারে 1 কিলোমিটার মধ্যে 1 মাসের মধ্যে 5টা দুর্ঘটনা ঘটেছে এবং 5টা দুর্ঘটনায় 5 জন লোক মারা গেছে। গাড়িগুলোতে চলে খুব দ্রুত গতিতে চলে, বিশেষ করে বাস, ট্রাক যেগুলো আছে, আবার মুগরির গাড়িগুলো যেগুলো আছে, আবার জ্যাক গাড়িগুলো যেগুলো আছে খুব দ্রুত গতিতে চলে। এই দুর্ঘটনা ও মোটরযান আইন ভঙ্গের দায়ে এক বছরে 39,000-এরও বেশি মামলা করেছে বগুড়া ও রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ, আর জরিমানা আদায় করেছে 11 কোটি টাকা। আসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 24 ঘন্টায় ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 636 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে জানুয়ারি থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত 155 জনের মৃত্যু হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ডেঙ্গু আক্রান্ত আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা সহ সারা দেশে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে। জমে থাকা বৃষ্টির পানিতে বাড়ে এডিস মশার প্রজনন। এবারও বর্ষার শুরু থেকে বাড়ছে ডেঙ্গু। জুন থেকে নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এবছর 15 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 155 জনের, আর আক্রান্ত 38,527 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জুলাই মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ 41 জনের মৃত্যু হয়েছে। আগস্টে 39 জন, সেপ্টেম্বরে মারা গেছেন 33 জন। আমার ধারণা যে এবারে সেপ্টেম্বর মাসটা আমাদের একটা ঝুঁকিপূর্ণ মাস যাবে এবং সেটাতে যদি অনেক রোগী হয় তাহলে তার রেসটা অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে অনেক রোগী হবে। এদিকে সোমবার 502 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এবছর সুস্থ হয়েছেন মোট 36,528 জন। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসলে 3 মরদেহ উদ্ধারের ঘটনার 24 ঘন্টা পর নারায়ণগঞ্জেও মিলল স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ। সোমবার সন্ধ্যায় শহরের বাবুরাইলের একটি ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ 3টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এটিও আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। বলছে, একটি সমিতির পাওনাদারদের চাপে হতাশা থেকে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারে স্বামী। নারায়ণগঞ্জ শহরের বহুবাজার এলাকায় 7তলা এই ভবনের 4র্থ তলায় স্ত্রী মোহিনী আক্তার ও 4 বছরের শিশু আরফানকে নিয়ে ভাড়া থাকতেন হাবিবুল্লাহ শিবলু। সম্মিলিত সঞ্চয় তহবিল নামে একটি সমবায় সমিতিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। 3 বছর আগে সমিতির মালিক রমজান টাকা নিয়ে পালিয়ে গেলে তাদের বিরুদ্ধে মামলা করেন গ্রাহকরা। এরপর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন শিবলু। সোমবার দিনভর শিবলুর বড় ভাই যোগাযোগের চেষ্টা করেন পরিবারটির সঙ্গে, খবর না পেয়ে পুলিশকে জানান। পরে সন্ধ্যায় ফ্ল্যাটের দরজা ভাঙে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ 3টি উদ্ধার করে পাঠানো হয় ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে। হিসাবে কাজ করছি, ওই পরিচিত ওই হিসাবে ভালো, আমার লগে তো সবসময় ভালো ব্যবহার করছে। প্রথম শুনছি 1 জন মারা গেছে, পরে কয় কি 3 জনে মারা গেছে, এই শূন্যই আসলাম।
সমিতির পাওনাদারদের চাপেই হতাশা থেকে শিপলু আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। ম্যানেজার ছিল সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল, সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, এই যার কারণে এবং তার কোনো আয় রোজগার কোনো ইনকাম ছিল না, যার কারণে সে অন্য কোনো উপায় না পেয়ে নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। হাবিবুল্লাহ শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির দাবিরন এলাকায়। সমবায় সমিতিটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি আমের আড়তে কাজ নেন। নারায়ণগঞ্জের ঠিক একদিন আগে ঢাকার আশুলিয়ায়ও প্রায় একই ধরনের ঘটনা ঘটে। ভাড়া বাসা থেকে স্বামী স্ত্রীর সঙ্গে 6 বছরের শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।